চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে একটি গ্র্যাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে গেলেও যোগ্যতা লাগে, অধ্যাবসায় লাগে, বইপত্র লাগে, শৃঙ্খলার সঙ্গে শিক্ষাঙ্গনে এবং পরীক্ষায় বসতে হয়। প্রত্যেক দিন 50 টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এর আগে কখনো কাকদ্বীপে গিয়ে ফুল ধর্ষণে 40,000, হাফ ধর্ষণে 20,000। 14ই আগস্ট 2024 বেহালাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে অভয়ার মা বাবা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এইভাবে পশ্চিমবাংলার স্নাতক সাম্মানিক, মাস্টার ডিগ্রি, বেসিক ট্রেন্ড, বিএড, ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত, আইটিআই ট্রেনিং প্রাপ্ত, ফিডার, ওয়েল্ডার, ফায়ার, নানা ধরনের ট্রেনিং প্রাপ্ত, সর্বোপরি মাধ্যমিক উত্তীর্ণ এদেরকে আপনি প্রত্যেক দিন 50 টাকা দিয়ে এদের দাম নির্ধারণ করে দিয়েছেন। আর আপনি চাকরি দেওয়ার বিষয়টা ক্লোজ করে দিয়েছেন এই কারণে আপনার আত্মীয়ারও শিক্ষাকর্মী হিসেবে বীরভূম থেকে পাওয়া চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে। তাই আগামী দিনে আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন। সেই কারণে চাকরির বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার হিসেবে আপনি বলেছেন। আমরা এর নিন্দা করি। ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য জুড়ে চাকরি চাই, বিজেপি তাই এই কর্মসূচি পালন করছে। যুবকরা পোস্টকার্ড ফেলুন এবং শপথ নিন, যখনই নির্বাচন হবে নো ভোট টু মমতা। চন্দ্রিমা ভট্টাচার্য যে সামগ্রিকভাবে তার ভাষণে আপনার এই যে ইস্যুটা আপনি তুলে ধরেছিলেন সেটা নিয়ে কোনো আলোচনাই করলেন না, আলোকপাত করলেন না। বলবে কি? এই ডকুমেন্টগুলো কি করে বলবে? ডকুমেন্টগুলোকে কি করে অস্বীকার করবে? অস্বীকার করবে কি করে? আমি তো সমস্ত তথ্য, ডকুমেন্ট এবং মুখ্যমন্ত্রীর ভাষণ, এবং এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল না। এই দুটো প্রোগ্রাম যে দেখিয়েছি, দুটো ইলেকট্রনিক্স মিডিয়ার আর্কাইভ থেকে নিয়ে, এই দুটো তো সরকারি প্রোগ্রাম ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানে একাধিক আইএএস অফিসার, আধিকারিক, একাধিক মন্ত্রীরা ছিলেন। এটার বলার কিছু নেই তো। এটা বলতে গেলে যে মিথ্যার অবতারণা করা দরকার, সেই ট্রেনিংটা নেওয়ার সময় পাননি চন্দ্রিমা ভট্টাচার্য। যদি 5 দিন পরে হতো তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যাতে ডক্টরেট তিনি শিখিয়ে পড়িয়ে দিতেন। এইভাবে বলবে, ওইভাবে বলবে, হ্যাঁ মাঝখানে তো দিয়েছিলাম, হ্যাঁ আবেদন তো কেউ করেনি, হ্যাঁ আগে তো যারা ছিল তারা তো বাইরে চলে গেছে, হ্যাঁ তারা তো ব্যাঙ্গালোরে চলে গেছে, খুঁজে তো পাইনি, আবার ভাবছি করবো, সব বলতে শেখানোর সুযোগ পাইনি। গতকালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন খুব ইম্পর্টেন্ট ভাবে এসআর এর প্রসঙ্গ উত্থাপন না করে বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করান। এটা ওনার অনেক দিনের। বিএসএফ অত্যাচার করছে। উনি তো, যাকে আমি বুদ্ধিজীবী বলি না, ভাতাজীবী বলি, শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে বিএসএফকে তো রেপিস্ট বলেছেন। মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন থালা বাটি বাসন নিয়ে আপনারা সবাই বেশি আসুন, চাচারা চাচিরা, ফুফুরা বুবুরা খালারা, যে যেখানে আছেন বেরিয়ে আসুন বলেছেন তো, প্রকাশ্যে বলেছেন। কোচবিহারে গিয়ে বলেছেন, কত জায়গায় গিয়ে বলেছেন, মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, লোককে তাঁতিয়েছেন। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে তো এই জন্য। উনি তো গোটা সিএ কে এনআরসি বলে তো উনি মিছিল প্রথম করেছিলেন কলকাতাতে, সিথির মোড় থেকে শ্যামবাজার, ক্যাকা ছিছি বলেছিলেন। আজকে ওনার লোকেরা মতুয়া সমাজের বা হিন্দু শরণার্থীদের বলছে আবেদন করুন সিএতে। 1 লক্ষ আবেদন হয়েছে, 2000 সিটিজেনশিপ পেয়ে গেছে, প্রত্যেক দিনই কয়েকশো করে পাচ্ছে। আজকে বলছেন না, আজকে সিএ চালু হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মিথ্যা। যা ক্ষতি করার তো সেদিন করে দিয়েছেন 19 সালে। হাজারদুয়ারি পুড়িয়েছেন,
শামসি রেল স্টেশন রেল লাইন উপড়ে দিয়েছেন, বেলনগর রেজিনগরে লাইন পুড়িয়ে দিয়েছেন, ঔরঙ্গাবাদে 28টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেসের উপরে পাথর মেরেছেন, সাঁতরাগাছিতে 37টা বাস পুড়িয়েছিলেন, তার মধ্যে 22টা সরকারি বাস। ঠিক একইভাবে উনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তাঁতিয়েছেন। উনি তাঁতিয়েছেন, ওনার নেতারা রানী রাসমণিতে মিটিং করে বলেছেন, ফিরাদ হাকিম কি বলেছেন চালিয়ে দেখুন। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছে আপনি যেখানে দাঁড়িয়ে প্রেয়ার করবেন সেটাই আপনার ওয়াকফের প্রপার্টি। কিন্তু আমার কথা না, আপনি চালিয়ে দেখলেই দেখতে পাবেন, কয়েক মাস আগে করেছে। তারপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট তো পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেছে। উনি যে মুসলমানদের খেপিয়েছিলেন তাদের বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো। বলেছিলেন আমার জীবন থাকতে থাকতে আমি এখানে চালু করতে দিব না, এখানে তো আমি মালিক, আমি সব কথা, আমি তো পশ্চিমবঙ্গে চালু করতে দেব না। কিন্তু উনার সচিব পিবি সেলিম ইডিএমদেরকে দিয়ে পোর্টাল চালু করে দিয়েছেন। অতএব উনি সবসময় এই কাণ্ড কারখানাগুলো করেন এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি। এটা আমার কথা নয়, ভারতবর্ষের 11 বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন, বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি 3 বারের সফল মুখ্যমন্ত্রী গুজরাটে, তিনি গতকাল রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমিও পোস্ট করেছি এক্সে এফবিতে, দেখুন সেখানে কি বলেছেন তিনি। যে এই নির্মম সরকার কত নিচে নামছে, আদালত পর্যন্ত চলে যাচ্ছে, মরিয়া এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস, এটা দেশের পক্ষে বিপজ্জনক। ফিরহাদ হাকিম আজকে এই প্রসঙ্গেই বলছেন যে মুসলমানরা অগ্নিমিত্র পালের একটা বক্তব্য দিলে তার রীতিমতো তারা রেডে করে উঠলো, কিন্তু দুদিন আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে 30% রাস্তা অবরোধ করে জিনা হারাম করে দেয়, তখন এদের কাউকে নামতে দেখা যায়নি। না না, অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক। তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি, কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন। বলছেন মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে, আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা।